আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা শিখছি সি প্রোগ্রামিং এবং সাথে আছে আমি রাকিবুল নাইম। তো এই লেকচারে আমরা শিখব রিকারশন সম্পর্কে। রিকারশন মানে কি? রিকারশন জিনিসটা হচ্ছে একই ফাংশনকে বারবার কল করা, কোনো একটা একই কাজ বারবার রিপিট করাকে রিকারশন বলা হচ্ছে। আমরা ফাংশন তো পড়েছি, প্রিভিয়াস লেকচারে আমরা ফাংশন পড়েছি। তো এখানে আমরা দেখব যে ফাংশন রিকারশনটা আসলে কি। তো রিকারশন হচ্ছে যেমন এখানে একটা ফাংশন আছে ভয়েড রিকার্স নামে একটা ফাংশন আছে। তো এই ফাংশনের ভেতরে যদি আমি এই ফাংশনকে আবার কল করি, তার মানে আমরা যে একটা ফাংশন লিখছি এই ফাংশনের ভিতরে ওই ফাংশনকে আবার কল করছি। তো এরকম যদি কোনো একটা পরিস্থিতি ক্রিয়েট করা হয় বা এরকম যদি আমরা কোনো একটা কাজ করে থাকি, তাহলে সেই কাজটাকে বলা হচ্ছে রিকারশন বা রিকারসিভ। তো রিকারসিভ ওয়ার্ক বলা হয় বা রিকারসিভ ফাংশন বলা হয় এটাকে। তাহলে এখানে কি করা হচ্ছে, ভয়েড রিকার্স নামে একটা ফাংশন, এই রিকারশন ফাংশনের মধ্যে আবার রিকারশনকে আমরা রিকার্সকে আবার কল করছি। তার মানে এটা হয়তো কাজ করতে করতে একসময় এখানে আসবে, আসার পরে আবার কি আবার এখানে চলে যাবে, কাজ করতে করতে আবার কন্ডিশন মিললে আবার কি এখানে চলে যাবে। তার মানে একই ফাংশনের ভিতরে ওই ফাংশনটাকে আবার কল করাকে কি বলা হচ্ছে, রিকারশন। তাহলে এখন আমাদের মেইনলি কাজটা করতে শুরু হবে, মেইন ফাংশন থেকে শুরু হবে। তাহলে মেইন ফাংশনে যখন রিকার্সটা কল হবে তখন সে এখানে চলে আসবে, আসার পর দেখবে যে এখানে আবার রিকার্স কল হয়েছে এবং অবশ্যই এখানে কোনো একটা কন্ডিশন থাকবে। তাহলে এটা কি, এই রিকার্সটা তখন আবার কল হবে। এইভাবে যদি বারবার একই ফাংশনের ভিতরে ওই ফাংশনটা আবার কল করা হয় সেটাকে বলা হচ্ছে রিকারশন। তাহলে আমরা দেখি রিকারশনটা আসলে কীভাবে কাজ করে। আমার নর্মালি মেইন ফাংশন থেকে কাজ শুরু হবে, মেইন ফাংশন কাজ। এখানে হয়তো কোড কোনো একটা কাজ করতে করতে প্রোগ্রাম একসময় কোথায় আসবে, এখানে আসবে, রিকার্স আসবে। তো রিকার্স আসার পরে এখানে যেহেতু ফাংশনটা কল করেছি, তাহলে এখানে ডিরেক্ট কোথায় চলে যাবে, রিকার্স ফাংশনে চলে যাবে। ওকে, তাহলে এই ফাংশনে আসার পর সে এই নর্মালি যথারীতি এই কাজটা করতে থাকবে। তো এই কাজ করতে করতে এক সময় কি এই কাজ যখন করতে করতে আবার দেখবে সেই রিকার্স ফাংশন কল করেছে। তার মানে কি আবার কি করে যাবে, দূরে আবার সেই রিকার্স ফাংশনে চলে যাবে। তার মানে এই ফাংশনটা কি রিকার্সিভ কল। এটা এই যে কল করা হচ্ছে এই ফাংশনটাকে, এই ফাংশনের ভিতরেই ওই ফাংশনকে আবার কল করে, একে বলা হচ্ছে রিকার্সিভ কল। তার মানে এখানে যে রিকার্স ফাংশনটা দেওয়া আছে এটা কি আবার এখানে চলে যাবে, এভাবে করতে করতে এইভাবে চলতে এইভাবে আবার ঘুরতে ঘুরতে একটা সময় হয়তো কি এখানে কোনো একটা কন্ডিশন থাকবে, যে কন্ডিশনের জন্য কি প্রোগ্রামটা টার্মিনেট করবে বা ব্রেক করবে। যখন এরকম কোনো কন্ডিশন যখন আসবে তখন এটাকে ব্রেক করে আবার মেইন ফাংশনে, এখান থেকে মেইন ফাংশনে এই ফাংশনটাতে ফিরে আসবে। তাহলে এইভাবে কোনো একটা ফাংশনকে ওই ফাংশনের ভিতরে আবার বারবার কল করাকে বলা হচ্ছে রিকার্সিভ কল বা রিকারশন। ওকে, আমরা মনে হয় বুঝতে পেরেছি যে রিকারশনটা আসলে কিভাবে কাজ করে। এখন দেখেন এটার অ্যাডভান্টেজ অথবা ডিসঅ্যাডভান্টেজটা কি। তাহলে অ্যাডভান্টেজ আছে আবার ডিসঅ্যাডভান্টেজ আছে। রিকারশন মেক্স প্রোগ্রাম এলিগেন্ট, হাউএভার ই পারফর্মস is vital, use loops instead as recursion is usually much slower. তার মানে এখানে কি বলছে যে রিকারশনটা হ্যাঁ এটা হয়তো ভালো, এটা আমরা একটা ভালো কাজ করছি, কিন্তু এটা কি করে, এটা পারফরমেন্সটা আসলে অনেকটা খারাপ করে দেয়, লো করে দেয়, কোডের প্রোগ্রামের পারফরমেন্সটা লো করে দেয়। কারণ হচ্ছে এই রিকারশনটা হচ্ছে অনেক স্লোলি কাজ করে। তাহলে এই রিকারশনটা অনেক স্লোলি কাজ করার জন্য আমরা যখন কোনো একটা বড় একটা কাজ করতে যাব তখন আমাদেরকে সময়টা অনেক বেশি লাগবে। তো এই জন্য কি করতে হয়, এই রিকারশনের পরিবর্তে আমরা চাইলে কি লুপ ইউজ করে এই কাজগুলো অনেক সহজে অনেক অল্প সময় কি করে নিতে পারি। তাহলে আমরা যদি খুবই প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা রিকারশন ইউজ করব, আর যদি দেখা যায় না লুপ ইউজ করে আমরা কাজটা করে ফেলতে পারছি খুবই সহজে, সেই ক্ষেত্রে কি আমরা রিকারশন ইউজ করব না। তাহলে আমাদের রিকারশনকে অ্যাভয়েড করাই বেটার। আর যদি অ্যাভয়েড নাই করা যায় সেই ক্ষেত্রে আমরা কি করব, চাইলে রিকারশনটা ইউজ করতে পারি। ওকে, তাহলে রিকারশনটা আমাদের জন্য অতটা হেল্পফুল না, বাট একটা ভালো একটা ফাংশন। ওকে, এখন আমরা দেখব ভেরিয়েবল সম্পর্কে বা স্টোরেজ ক্লাস সম্পর্কে দেখব। এখানে আমরা দেখব যে আচ্ছা একটা ভেরিয়েবল যে আমরা নিই সেই ভেরিয়েবলের স্কোপ বা লাইফ টাইম কেমন, বা এই ভেরিয়েবলটা কী টাইপ, আমরা সেই টাইপগুলো দেখব। এবং এটা কি স্ট্যাটিক এবং রেজিস্টার ভেরিয়েবল সম্পর্কেও জানবো। তাহলে এখানে আমরা নর্মালি ভেরিয়েবলের লাইফ টাইম, স্কোপ সম্পর্কে জানবো, এবং সেখানে কি লোকাল এবং গ্লোবাল ভেরিয়েবলস, এবং আরও আমরা কি স্ট্যাটিক এবং রেজিস্টার ভেরিয়েবল সম্পর্কে জানবো। তাহলে লোকাল ভেরিয়েবল কি, যদি কোনো একটা ফাংশনকে কোনো একটা ভেরিয়েবলকে ওই ফাংশনের ভেতরে কল করা হয়, সাপোজ যেমন এখানে মেইন ফাংশনের ভেতর কি ইন্টিজার এনন, তাহলে এই এননটা হচ্ছে এই মেইন ফাংশনের জন্য একটা কি লোকাল ভেরিয়েবল। তাহলে এই এননকে আমরা কিন্তু চাইলে এখানে ইউজ করতে পারবো না, কারণ এখানে যদি আমরা এই এননটাকে ইউজ করি তখন এটা কি ইরর দেখাবে। তাহলে এই এননটা হচ্ছে এই মেইন ফাংশনেরই লোকাল ভেরিয়েবল, যার কারণে কি এটা এখানেই কাজ করবে, এর বাইরে কাজ করবে না। তো এরকম আমরা যদি কোনো একটা ফাংশন লিখি যার ভিতরে একটা কি আমরা একটা ভেরিয়েবল কল করছি, তাহলে এই ভেরিয়েবলটা হচ্ছে ওই ফাংশনের জন্য লোকাল ভেরিয়েবল। তাহলে এটা কি এই ফাংশনে, যে ফাংশনে আমরা যে একটা ভেরিয়েবল কল করব ওর বাইরে কি করবে না, ওই ভেরিয়েবলটা কাজ করবে না। ওকে, এখন আমরা দেখি তাহলে ভেরিয়েবল টাইপ।
ভেরিয়েবল টাইপ নর্মালি ভেরিয়েবলে দুইটা জিনিস থাকে, ভেরিয়েবলে দুইটা, একটা হচ্ছে যেমন এই যে ইন্টিজার আবার এনন। তাহলে এখানে এই দুটো দ্বারা আসলে কি বোঝাচ্ছে, এই দুটো হচ্ছে একটা হচ্ছে টাইপ এই ইন্টিজার, এটা হচ্ছে এই ভেরিয়েবলটা টাইপ, আর একটা হচ্ছে স্টোরেজ ক্লাস দ্বারা বোঝাচ্ছে। তাহলে স্টোরেজ ক্লাস কি, তার আগে আমরা দেখিনি টাইপটা কি। টাইপটা হচ্ছে যেমন ইন্টিজার হতে পারে, ডাবল হতে পারে, ফ্লট হতে পারে, ক্যারেক্টার হতে পারে, বিভিন্ন ধরনের টাইপ হতে পারে। তো এই টাইপ দ্বারা আসলে বোঝায় যে ওই ভেরিয়েবলটা কী ধরনের ডাটা স্টোর করে রাখতে পারে, বা ওই ভেরিয়েবলের মধ্যে আমরা কী ধরনের ডাটা স্টোর করে রাখতে পারবো, বা ওর মাঝে কী ধরনের ডাটা স্টোর করা আছে, এটা বোঝায় হচ্ছে টাইপ দ্বারা। আর স্টোরেজ ক্লাস দ্বারা বোঝানো হয় আসলে যে ওটা আসলে কী টাইপ স্টোরেজ আছে, সেটা স্ট্যাটিক আছে না রেজিস্টার আছে, বা কী ধরনের স্টোরেজ বা কতটুকু স্টোরেজ নিয়ে আছে, বা এই টাইপের বিষয়গুলো আমরা কোথা থেকে, স্টোরেজ ক্লাস থেকে জানি। তো স্টোরেজ ক্লাসকে 4 ধরনের স্টোরেজ ক্লাস হয়, স্টোরেজ ক্লাস আছে। সেটা হচ্ছে একটা অটোমেটিক, তারপর হচ্ছে এক্সটার্নাল, স্ট্যাটিক এবং হচ্ছে রেজিস্টার। এগুলো আমরা পরবর্তী স্লাইডে দেখব। ওকে, তাহলে এখন আমরা দেখি গ্লোবাল ভেরিয়েবল। তাহলে গ্লোবাল ভেরিয়েবলটা কি, তাহলে আমরা এর আগে দেখলাম হচ্ছে লোকাল ভেরিয়েবল, এখন দেখবো গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবলটা হচ্ছে যদি কোনো একটা ভেরিয়েবলকে কি করা হয় যে একদম এই হেডার ফাইলের নিচে যদি ডিক্লেয়ার করা হয়। সাপোজ এখানে আমরা ডিক্লেয়ার করেছি কি ইন্টিজার n=5, ভয়েড ডিসপ্লে একটা ফাংশন, এখানে এটা হয়তো এই ফাংশনটাকে এখানে কল করা হয়েছে। আমরা জানি যে এরকম আগে লিখে দিতে হয় প্রোটোটাইপটা। এখানে একটা ইন্টিজার নাম্বার n=5 এটা একটা ডিক্লেয়ার করেছি ফাংশন ভেরিয়েবল, তার মানে কি এই ভেরিয়েবলটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। এখন এই ভেরিয়েবলটা আমরা চাইলে কি এই ফাংশনের যে এই কোডের যে কোনো ফাংশন আমরা চাইলে কি করতে পারবো, ইউজ করতে পারবো বা অ্যাক্সেস করতে পারবো যে কোনো ফাংশন থেকে। তাহলে এরকম যদি কোনো একটা ফাংশন ভেরিয়েবল কি করা হয়, হেডার ফাইলের নিচে ডিক্লেয়ার করা হয়, তাহলে সেই ফাংশন ভেরিয়েবলটা হয়ে যাবে গ্লোবাল ভেরিয়েবল। যে ভেরিয়েবলটাকে আমরা চাইলে এই যে কোনো ফাংশন থেকে কি করতে পারবো, কল করতে পারবো। যেমন এখানে আমরা কি করছি, এখানেও কিন্তু এনটাকে কল করেছি, আবার এই ডিসপ্লে ফাংশনটাকেও কি করেছি, ফাংশনেও কি করেছি, এখানে এন কল করেছি। যদি এই ভেরিয়েবলটা এখানে থাকতো তাহলে কিন্তু এই এনটাই কিন্তু আমরা এখানে এই ডিসপ্লে ফাংশনে কল করতে পারতাম না। তার মানে এই ধরনের ভেরিয়েবলকে আমরা কি বলবো, গ্লোবাল ভেরিয়েবল বলবো। ওকে, এখন রেজিস্টার ভেরিয়েবল। তাহলে রেজিস্টার ভেরিয়েবলটা এমন একটা ভেরিয়েবল যেটা কি করে লোকাল ভেরিয়েবলের চাইতে কি দ্রুত কাজ করে বা ফাস্টার কাজ করে। তো এই রেজিস্টার ভেরিয়েবল কল করার জন্য আমাদের কি করতে হয়, রেজিস্টার নামে একটা কিওয়ার্ড ইউজ করতে হয়। যদি আমরা রেজিস্টার নামে কোনো একটা কিওয়ার্ড ইউজ করে সেখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তাহলে এই ভেরিয়েবলটা কি করে অন্য ভেরিয়েবল চাইতে, লোকাল ভেরিয়েবল চাইতে কি করে দ্রুত কাজ করে। তো এটা কি করে, কম্পাইলারটা কি করে, এটা মানে এই ধরনের ভেরিয়েবলকে অপটিমাইজ করতে অনেক বেশি এক্সপার্ট, মানে এই ধরনের কোডগুলোকে অপটিমাইজ করতে অনেক দ্রুত অপটিমাইজ করতে পারে, যার কারণে কি আমাদের প্রোগ্রামটা ফাস্ট হয়ে যায়। তো যদি আমরা এই ধরনের রেজিস্টার টাইপের ভেরিয়েবল ইউজ করে থাকি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রোগ্রামটা কি হবে, অনেক ফাস্ট হবে। তো এটা যদি এমবেডেড সিস্টেমে যদি কাজ না করে থাকে, তাহলে বা আমরা এরকম যদি অনেক সময় আছে যে আমরা ধরো আমরা যদি না জেনে থাকি যে এই কোডটাকে আসলে কীভাবে অপটিমাইজ করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আসলে রেজিস্টার ভেরিয়েবল ইউজ করে আসলে কোনো একটা লাভ হবে না। ওকে, তাহলে আমরা আমাদের কোডটাকে কীভাবে অপটিমাইজ করতে হয় সেটা জানা থাকলে তাহলে আমরা সেই ক্ষেত্রে রেজিস্টার ভেরিয়েবল ইউজ করতে পারি, এবং সেই ক্ষেত্রে কী হবে, আমাদের প্রোগ্রামটা অনেক ফাস্ট হবে। ওকে, তাহলে নর্মালি অ্যাজ ইউজুয়াল আসলে আমরা রেজিস্টার ভেরিয়েবলটা ইউজ করে থাকি না। এরপর আসছি স্ট্যাটিক ভেরিয়েবল। স্ট্যাটিক ভেরিয়েবল হচ্ছে এই স্ট্যাটিক ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করা হয় স্ট্যাটিক একটা কিওয়ার্ড লিখে। যেমন আমরা এখানে নিজে দেখছি এই যে একটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করা হয়েছে সি, যেটাকে যার আগে কী দেওয়া হয়েছে, স্ট্যাটিক দেওয়া আছে। তার মানে স্ট্যাটিক ভেরিয়েবলটা হচ্ছে যে এই ভেরিয়েবলটার মান কী হবে না, চেঞ্জ করা যাবে না, বা এই ভেরিয়েবলটা ওই যে মানটা ভিতরে যে মানটা থাকবে এই মানটা ধরে রাখবে। এই ভেরিয়েবলটার ভেতরে আমরা যে মানটা রাখবো সেই মানটা কি করবে, ধরে রাখবে, বা স্টেট করে রাখবে, বা ওর ভিতরেই ধরে রাখবে। এই পরবর্তীতে আমরা দেখবো যে কিভাবে এটা মানটা ধরে রাখে। তো সাপোজ আমরা যদি কোনো একটা এই যে এখানে ফাংশনটা কি করেছে, এখানে c=1 দ্বারা ডিক্লেয়ার করেছি। তো এই ফাংশনটাকে এখানে কি আমরা 2বার কল করেছি, তাহলে এখানে কি হওয়া উচিত যে একবার প্রথমে যখন এটা কল করবো ডিসপ্লে, তাহলে c=1 তারপরে 5 যোগ হবে, তার মানে 6 প্রিন্ট করা উচিত। তাহলে 6 প্রিন্ট করে। তো আবার যদি কল করি তখন আসলে কি হওয়া উচিত যে এখানে c আবার 1 থেকে আবার একের সাথে 5 যোগ হয়ে 6, তার মানে 2বার কি 6 প্রিন্ট করা উচিত। কিন্তু না, এটা স্ট্যাটিক করার কারণে কি করছে, এই যে এর মাঝে 6 আছে, এই 6টা কি এই ইন্টিজার সির মাঝে থাকবেই, এবং আর এই 1 থেকে শুরু করবে না, ওই কি করবে এর মাঝে 6 স্টোরেজ করা আছে বা স্টোর করা আছে, সেই 6 থেকে আবার কাজ শুরু করবে। তাহলে এই 6-এর সাথে আবার 5 যোগ করে কি করবে, সে 11 প্রিন্ট করবে। তাহলে এটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবলের
কি বলে টাইপ বা স্ট্যাটিক ভেরিয়েবল প্রোটোকল, এইভাবে স্ট্যাটিক ভেরিয়েবলটা কাজ করে। তো এরকম যদি আমাদের কোনো এক সময় প্রয়োজন হয় যে আমরা প্রথমে একবার ইনিশিয়ালাইজ করে দেওয়ার পরে এটা আমাদের আর দরকার নেই, এই পরবর্তী থেকে এইভাবে কাজ করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা বারবার এইভাবে যোগ করতে হবে, এটার প্রয়োজন পড়ে না, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, স্ট্যাটিক ভেরিয়েবলটা ইউজ করতে পারি। ওকে, তাহলে আমরা এখানে কি দেখলাম, এই টিউটোরিয়ালে আমরা দেখলাম যে রিকারশন কিভাবে কাজ করে। তাহলে রিকারশন ব্যাপারটা হলো যে কোনো একটা ফাংশনের ভিতরে ওই ফাংশনটাকে আবার যদি কল করি সেটাকে আমরা কি বলছি, রিকারশন বলছি। তাহলে এইভাবে আমরা রিকারশনটা আসলে অনেকটা স্লো, এটা আমরা প্রয়োজন না পড়লে ইউজ করব না, আমরা চাইলে এটা বাদ দিয়ে আমরা ইফ এলস ইউজ করে বা অন্য স্টেটমেন্ট ইউজ করে কাজটা করে নেব, কারণ রিকারশন ইউজ করলে এটা কি প্রোগ্রামটা অনেক স্লো হয়ে যায়। এরপর আমরা শিখছি হলো ভেরিয়েবল হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। যদি কোনো একটা ভেরিয়েবলকে কোনো একটা ফাংশনের ভিতরে কল করা হয় বা ইনিশিয়ালাইজ করা হয় তাহলে সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবল ওই ফাংশনের জন্য। ওই ভেরিয়েবলটাকে আমরা ওই ফাংশনের বাইরে আর কোথাও ইউজ করতে পারবো না। এবং যদি কোনো একটা ভেরিয়েবলকে হেডার ফাইলের নিচেই কল করা হয় বা ইনিশিয়ালাইজ করা হয় তাহলে সেই ভেরিয়েবলটাকে বলা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। এই ভেরিয়েবলটাকে ওই প্রোগ্রামে যে কোনো জায়গা থেকে আমরা কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। এবং এই ভেরিয়েবলগুলোর মধ্যে এই ভেরিয়েবলের নামে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে টাইপ আর একটা হচ্ছে ক্লাস, রেজিস্টার ক্লাস। তো এই রেজিস্টার ক্লাস আবার 4 ধরনের হয়, অটোমেটিক, তারপর অটোমেটিক, এক্সটার্নাল, স্ট্যাটিক এবং রেজিস্টার, যেগুলোকে আমরা অলরেডি বর্ণনা করে ফেলেছি। রেজিস্টারটা বলেছি এবং স্ট্যাটিকটা আমরা বলে ফেলেছি। তো রেজিস্টারটা কি ছিল, যে রেজিস্টারটা ছিল এরকম যে অনেক সময় আমাদের কি করতে হয়, কোডটাকে ফাস্টার করার জন্য এই রেজিস্টার ভেরিয়েবল ইউজ করতে হয়। রেজিস্টার ভেরিয়েবলটা কি করে কোডটাকে অনেক ফাস্টার করে দেয়। সেক্ষেত্রে আমাদের জানতে হবে যে এই কোডটাকে আসলে কীভাবে অপটিমাইজ করতে হবে, নইলে কিন্তু এটা আমাদের জন্য আসলে অতটা সুবিধাজনক হবে না। আর স্ট্যাটিক ভেরিয়েবল হচ্ছে অনেক সময় আমাদেরকে এই মানটা ধরে রাখতে হয় বা এই ইনিশিয়ালাইজেশন মানটা আমাদের আর দরকার পড়ে না, সেই ক্ষেত্রে আমরা স্ট্যাটিক ভেরিয়েবলটা ইউজ করতে পারবো। তাহলে মেইনলি আমরা জানলাম রিকারশন সম্পর্কে এবং ভেরিয়েবল সম্পর্কে। আশা করি আপনাদের যদি আরও কিছু জানা থাকে বা কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওটি লাইক করবেন অবশ্যই, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।